ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে কাজ শুরু করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এই সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর দিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন 2009 এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা ও বা থানায় 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, 71-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। বার্তায় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য। তিনি আরও বলেন, এ লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হাঁ ভোট দিন। আসিফ মাহমুদ তার বিষয়টি আজ পরিষ্কার করলেও পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কিনা বা করলে কোন দল থেকে করবেন এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা। ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট।
রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ভোর 4টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ইরাম রেদওয়ান ও তপু আহমেদ। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসংখ্য ডুবোচর, অপরিকল্পিত ড্রেজিং, নদীর রুট পরিবর্তন সহ নানা সংকটে বরিশালের অভ্যন্তরীণ রুটের নদীপথ একে একে বন্ধ হয়েছে 15টি রুট। সচল মাত্র 4টি রুট, তাও যাত্রী সংকটে বন্ধের পথে। অতিরিক্ত তেল খরচ আর পানি সংকটে বন্ধ রাখা এসব লঞ্চ এখন মালিকদের গলার কাটা। নদীপথে যাত্রীদের ভোগান্তি চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল, ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। নদী বেষ্টিত ছিল দক্ষিণের জনপদ। এক সময়ের আরামদায়ক, নিরাপদ ও স্বল্প খরচের যাত্রা ছিল লঞ্চ ভ্রমণে। আধুনিক সড়ক ব্যবস্থা ও কালের বিবর্তনে তা হারাতে বসেছে। বরিশাল থেকে বরগুনা, চরদোয়ানি, মহিপুর, পটুয়াখালী, কালাইয়া, লালমোহন, বাহেরচর, বোরহানউদ্দিন সহ 15টি অভ্যন্তরীণ রুটের শতাধিক লঞ্চ চলাচল বন্ধ হয়েছে বহু আগে। বর্তমানে বরিশাল ভোলা, মজু চৌধুরীর হাট ও লক্ষ্মীপুর রুটে মাত্র 6টি লঞ্চ চলাচল করলেও নাব্য সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই লঞ্চগুলো। অনেক সময় ঠিকমতো আমরা পৌঁছতে পারি না সময় মতো, কারণ লঞ্চ অনেক সময় চরে আটকে যায়। এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। এই শীত মৌসুমে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। কাটাখালী থেকে রহমতখালী নাব্যতার কারণে লঞ্চ আটকে পড়ায় 2 ঘন্টা বাড়তি ঘুরে আসায় নষ্ট হয় সময় ও জ্বালানি। বিগত দিনে আমরা দেখেছি যে ড্রেজিংগুলো হয়েছে, আসলে এগুলোর কোনো সাস্টেন্ট হয় নাই। কিছু কিছু জায়গায় জানতে পারছি যে সেখানে ড্রেজার আছে, ড্রেজার রয়েছে, কিন্তু ড্রেজিংও করতেছে, কিন্তু সেই জায়গাটায় যথাযথভাবে সেইভাবে গভীরতা আসতেছে না এবং ড্রেজিং ঠিক হচ্ছে না। তাই নদীপথ সচল রাখতে পরিকল্পিত ড্রেজিংয়ের দাবি নৌ রুটের যাত্রীসহ লঞ্চ মালিকদের। ড্রেজিংয়ের অনিয়মের কারণে এবং এই ডুবোচরের কারণে আমাদের লঞ্চগুলো বিলীন হয়ে যাইতেছে। ঠিক মতন যদি ড্রেজিং করে তাহলে আমাদের এই জাহাজগুলো চলতে পারবে। ড্রেজিং নিয়ে হতাশার কথা বলেন এই লঞ্চ মালিক। কর্তৃপক্ষের কাছে জানাইছি যে আপনারা ড্রেজিং করেন, তারপরে ড্রেজিং করতেছি কিন্তু ড্রেজিং হয় না। যাত্রীরাও কষ্ট পাইতেছে আর আমাদেরও আর্থিকভাবে আমরা সাংঘাতিকভাবে এই এই 2টা জাহাজের প্রায় 30 জন স্টাফ, এদের বেতন আমার গুনতে হইতেছে। নদীর পলির কারণে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। তবে নদীপথ সচল রাখতে বরাদ্দের সবটুকুই দিয়ে আগামীতে করা হবে নদী খনন। হিজলার মেহেন্দিগঞ্জে আপনার মৌলভীরার যে পয়েন্টটা, এটা নৌরোড ছিল, খুব প্রাচীন নৌরোড, এবং সেই নৌরোডটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করছি। উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত ইচ্ছাও এখানে আছেন, যেহেতু উনি দেখেছেন বা জেনেছেন যে এখানে যখন একসময় নৌপথ ছিল, নৌযান গিয়েছে, তো সেই ইচ্ছাটা আসলে আমরা কিছুটা পূরণ করছি এবং পাশাপাশি এই নৌরোডটা ওপেন করে দিচ্ছি। নানান সংকটে দক্ষিণাঞ্চলের নৌপথ, তার উপর শীত মৌসুম এলেই অসংখ্য ডুবোচর বাড়িয়ে দেয় নদীপথের বাড়তি ঝুঁকি। তাই এ পথকে সচল রাখতে বরাদ্দের সবটুকু দিয়েই আগামীতে করা হবে ড্রেজিং ব্যবস্থা, এ প্রত্যাশাই সংশ্লিষ্টদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজশাহী জেলার তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল 10:30টায় নেককিরি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার মাঠে সকাল থেকে মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুল পড়ুয়া শিশু সবার চোখে পানি। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয়, চারপাশে কান্নার রোল পড়ে যায়। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন। বুধবার দুপুর 12:30টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হন সাজিদ।
ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে টানা ৩২ ঘন্টা চেষ্টার পর ৪৫ ফুট মাটি খনন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। এবার আমাদের কৃষি। নোয়াখালীর ৯ উপজেলা মাঠ জুড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১,৩৭,৬০০ হেক্টর জমি, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ করা হয়েছে ১,৯১,৭২২ হেক্টর জমিতে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিতে এক নীরব বিপ্লব ঘটেছে। তবে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রত্যাশিত মুনাফা ঘরে তুলতে পারছেন না কৃষকরা। নোয়াখালীর প্রতিনিধি ইউনুস শিকদার বাহারের তথ্যে আফজাল হোসেনের রিপোর্ট। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধান গাছ, যেন সগৌরবে ঘোষণা দিচ্ছে নোয়াখালীর কৃষকদের সফলতার গল্প। জেলার ৯টি উপজেলায় গেল এক দশকের মধ্যে আমন ধানের সর্বোচ্চ ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফিরেছে। তবে সার, বীজ, কীটনাশক সহ শ্রমিক মজুরির দাম বেড়ে যাওয়ায় চাষাবাদের ব্যয় বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এই বাড়তি খরচে কৃষকদের মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। 10 বছরের তুলনায় এবছর ধান ফসল ভালো হয়েছে। 1 একর জমির আমন ধান চাষ করছি, 100 মনের উপরে ফসল হয়েছে। আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। স্বল্প মেয়াদী ধান, যেহেতু 120 দিনের ধান, যার কারণে আবহাওয়া ভালো ছিল, আমরা গড়ে তুলতে পেরেছি। অনেক ভালো ধান হয়েছে। প্রতি একর ধানে 80 মনের উপরে হইব। এবছর যে ধান হয়েছে আর অন্যান্য বছর এই ধান হয় নাই। আবহাওয়ার উপকূল সুস্থ থাকার, ভালো থাকার কারণে ইনশাল্লাহ আমাদের সুবর্ণচর উপজেলায় প্রতি একর জমিনে আমরা ইনশাল্লাহ 52 ধান হোক, স্বর্ণা ধান হোক, 65-70 উপরে পর্যন্ত আমরা ফসল পাইতেছি। জেলার কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও নিয়মিত পরামর্শ দিয়ে উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কৃষকরা সংগ্রহকৃত আমন বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং বাজার মূল্য যথেষ্ট পরিমাণে বাজার মূল্য পাচ্ছে। আশা করি এই আবাদ আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। আমাদের এবার যে কৃষি জমিগুলো ছিল, আমরা প্রত্যেকটা সময় তদারকি করেছি, মাঠ পর্যায়ে গিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে আমাদের কৃষকদের সাথে ছিলেন এবং রোগবালাইয়ের ব্যাপারে তাদেরকে যথেষ্ট সচেতন করেছেন। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা সোনালী ধান ঘরে তুলতে পেরেছে এবার। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। আফজাল হোসেন, মাই টিভি। বাজারে উঠেছে নতুন জাতের পেঁয়াজ, এছাড়া শুরু হয়েছে আমদানিও। তারপরও সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দর। এখনও বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এদিকে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে চালের দাম। এছাড়া মৌসুমি সবজিতে সয়লাভ বাজার কমেছে সব ধরনের সবজির দাম। 700 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। বিস্তারিত আফজাল হোসেনের আরেকটি রিপোর্টে। রাজধানীর কাঁচা বাজারগুলো সয়লাভ হয়েছে মৌসুমি সবজিতে। নানা রকম টাটকা সবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিম, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মূলা সহ বিভিন্ন পণ্য মিলছে স্বল্প মূল্যেই। বাজারে কাঁচামালের সরবরাহ প্রতিনিয়ত বাড়ছে। ফুলকপি এখন 40 টাকা পিস, বাঁধাকপিও 40 টাকা, ব্রকলি 80 টাকা পিস, তারপর মূলা, শালগম হলো 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা, পটল তো আবার সিজন নাই, তাও 80 টাকা কেজি। গেল এক সপ্তাহে কমেছে সবজির দাম। নাগালের মধ্যে পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। শীতের সবজি যেগুলো আমার মূলা, শালগম, বেগুন টেগুন, এগুলোর দাম একবারে কম। যারা দেশের শত্রু, এই সমস্ত লোকদেরকে যদি বাংলাদেশের মানুষ যদি নির্বাচিত না করে, তাহলে আমরা সবজির দাম না, শুধু সবকিছুর দামই আশা করি কম খাবো। এদিকে চালের দাম কমেছে প্রতি কেজি গড়ে 2 থেকে 3 টাকা। এছাড়া অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। 2-3 টাকা করে কম। মিনিকেটের দাম কম নাই, মিনিকেট এখন উঠবে না, তো ওটা চৈত্র মাসে উঠবে, তখন দাম কমবে। বাজার ডাউন আছে, বাজার নরম, কাস্টমার কম। সোনালী হইলে আপনার 260 থেকে 70, ব্রয়লার হয়েছে আপনার 160 থেকে 65, দেশি আপনার 550, বড়টা 600। সবাই যদি এক জায়গা থেকে কিনতে পারতো, তাহলে এক রেটে বিক্রি করতে পারতো। এক এক ডিস্ট্রিক্টে এক একজনে যায়, যে বেশি দূরে যায় তার প্রাইসটা একটু বেশি পড়ে যায়। 700 কিনা পড়ে, এই 700 বেচা লাগে, আর কিচ্ছু না। তবে কমছে না পেঁয়াজের ঝাঁজ। দেশীয় পেঁয়াজের আগমন ও আমদানি চালুর পরও গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে আপনার
90 টাকা 95 টাকা, এই সপ্তাহে 140 টাকা। আমরা যেটা আসছিল ওটা 70 টাকা আর কি বিক্রি করতেছে পাইকারি। তবে বাঙালির রসনা বিলাসের আরেক নিত্যপণ্য আলুর দরে স্বস্তি আছে কিছুটা। নতুন জাতের আলু কেনা যাচ্ছে 50 টাকা কেজিতে, আর পুরনো আলু মিলছে 20 থেকে 25 টাকায়। পাইকারি নতুন আলু 28 টাকা 22 টাকা এরকম বিকায়, 20 টাকা 22 টাকা, আস্তে আস্তে আরো কমবো। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সারা দেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এরই মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও জানুয়ারিতে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রংপুর সহ উত্তরের জেলাগুলোতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও কমেছে তাপমাত্রা। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। আমরা আগামী 2-3 দিন যেটা দেখছি, দিনের যে তাপমাত্রা এটা গতকালকে রেকর্ড করা হয়েছে টেকনাফে, এবং লাস্ট কয়েকদিন ধরে টেকনাফেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আমরা পেয়েছি, এবং আগামী 2-3 দিন এটা এরকমই আমরা আশা করছি যে এইভাবেই থাকবে। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমলেও ডিসেম্বরে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। ডিসেম্বরের শেষ সপ্তাহে একটা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছি, তবে সেটা খুবই কম, অল্প জায়গা নিয়ে। জানুয়ারিতে 3 থেকে 4টা মৃদু থেকে মাঝারি, এর মধ্যে 1টি বা 2টি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরের মতোই এবারও রাজধানীতে শীতের তীব্রতা কম থাকবে জানিয়ে মৌসুমের পরিবর্তনের পাশাপাশি আগামী বছরগুলোতে দেশের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ বেড়ে যেতে পারে বলেও জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। আমাদের সিজনটা কিছুটা শিফট হয়ে গেছে, ধরেন শীতটা একটু শিফট হয়ে পেছনের দিকে গিয়েছে, শীতের পরিমাণটা কমে গেছে। যেমন আগে জানুয়ারির শুরুতে তো অবশ্যই অনেক বেশি শীত থাকতো ঢাকা শহরেই, এবং ডিসেম্বরের শুরুতেই শীত পড়ে যেত, কিন্তু এখন সেটা ডিসেম্বরে শীতটা একদম নেই বললেই চলে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।